গত বেশ কয়েকটা মরশুমে ইস্টবেঙ্গলের মিডফিল্ডে বারবার দেখা গেছে অভিজ্ঞতার ঘাটতি, এবং এবার এই ঘাটতি পূরণ করতেই ইস্টবেঙ্গল সাইন করে ফেলেছে প্যালেস্টাইনের জাতীয় দলের তারকা, এশিয়ার অভিজ্ঞ একজন প্লেয়ার মোহাম্মদ রাশিদ। 30 বছরের এই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার গতকাল রাতে পা রেখেছেন কলকাতায়, এবং আমি এক্সপেক্ট করছি যে আজকালের মধ্যে হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও চলে আসবে ইস্টবেঙ্গলের তরফ থেকে, এবং সেই কারণে আমি আজ অবধি ওয়েট করছিলাম এই প্লেয়ার অ্যানালিসিস ভিডিও আনার জন্য। বাট ফাইনালি দ্যাট রাশিদ ইজ হিয়ার অ্যান্ড উইল বি প্লেইং ফর ইস্টবেঙ্গল। আমার মনে হলো যে মোহাম্মদ রাশিদকে নিয়ে একটা ডিটেলসে আলোচনা করাটা খুবই দরকার, বিকজ ইস্টবেঙ্গল সমর্থকরা জানতে চায় যে এই মোহাম্মদ রাশিদ কতটা পাল্টে দেবে ইস্টবেঙ্গলকে, কতটা তিনি সাহায্য করবে এই সিজন ইস্টবেঙ্গলকে। তিনি কি সত্যি ইস্টবেঙ্গলের মিডফিল্ডের সমস্যার সমাধান হয়ে উঠবেন? তিনি কি সত্যি পাল্টে দেবেন ইস্টবেঙ্গলের মাঝমাঠকে? আজকে চলো এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, এবং অবশ্যই কমেন্ট সেকশনে তোমরাও তোমাদের মতামত অবশ্যই জানিও মোহাম্মদ রাশিদকে নিয়ে। তো চলো আপাতত ফার্স্টে শুরু করব আমরা তার ক্যারিয়ার থেকে, এবং তিনি ক্যারিয়ারে সব থেকে যে দুটো বড় ক্লাবে খেলেছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ার ফার্স্ট ডিভিশন লিগের পারসিব বান্ডুং এবং পারসিবিয়া সুরাবায়া, এই দুটি বড় ক্লাব, এবং এই দুটি ক্লাবে তিনি বেশ ভালো সাকসেসও কিন্তু পেয়েছেন। তার নিজের ক্যারিয়ারে এশিয়ার মঞ্চে তিনি এএফসি চ্যাম্পিয়ন্স লিগসের কোয়ালিফায়ার খেলেছেন, এবং তারই সাথে এএফসি কাপ ম্যাচেসেও পার্ট নিয়েছেন। তো ডেফিনেটলি একটা ভালো এশিয়ান এক্সপোজার তার রয়েছে, এবং এইসব লিগ থেকে প্লেয়ার্স, দেখো ইস্টবেঙ্গল হ্যাভ টেকেন আ ডিফারেন্ট স্ট্র্যাটেজি দিস ইয়ার। তারা খুব বড় নামের পেছনে বা স্ট্যাটিস্টিক্যালি বিশাল ভালো প্লেয়ারদের দিকে তারা যায়নি, বিকজ তারা দেখেছে যে তারা এদের পেছনে যখনই ছুটেছে দে হ্যাভ নট ডেলিভার দ্যাট মাচ। তো একটু হটকে এইবারে ট্রান্সফার স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গল অ্যাপ্রোচ নিয়েছে, এবং একেবারে স্প্যানিশ ডমিনেটেড টিম তৈরি না করে দে হ্যাভ অপটেড ফর মাল্টিপল ন্যাশনালিটিস। দেখো হিজাসি মাহের এরা তো অলরেডি দল চেঞ্জ করে নিয়েছেন, মাদিতালাল হ্যাজ লেফট দ্য ক্লাব অ্যাকর্ডিং টু মাল্টিপল সোর্সেস। তো ন্যাচারালি ইস্টবেঙ্গল মোটামুটি তাদের ফরেন কোটা কমপ্লিট করে নিয়েছে এই মরশুমের জন্য বাই রিলিজিং দিস টু প্লেয়ার্স অ্যান্ড সাইনিং আ ফিউ মোর। তো আমরা সেই প্লেয়ারদের সম্পর্কে আলোচনায় আসবো, বাট যদি আমরা শুধুমাত্র এখন মোহাম্মদ রাশিদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে মোহাম্মদ রাশিদের অনেক স্ট্রেংথস আছে, কিছু উইকনেসেসও আছে, বাট ট্যাকটিক্যালি হি ইজ আ ভেরি ভেরি গুড প্লেয়ার। তার যদি স্ট্রেংথের কথা বলি তাহলে সব থেকে বড় কথা হচ্ছে তার গেম রিডিং অ্যান্ড পজিশনিং ভীষণ ভালো। এখানে ইন্দোনেশিয়াতেও যে ফ্যান্সরা রয়েছেন তারা কিন্তু খুব প্রশংসা করেছেন মোহাম্মদ রাশিদের এই পার্টিকুলার অ্যাসপেক্টটাকে, যে খেলাটাকে খুব ভালো করে বোঝেন, এবং খেলাটা কোন দিক দিয়ে তৈরি হচ্ছে, কোথায় তাকে আটকাতে হবে, কোথায় ইন্টারসেপ্ট করা যেতে পারে বলগুলো, এই আইডিয়াগুলো মোহাম্মদ রাশিদের ভীষণ ভালো আছে। এবং যদি আমরা এখন ধরেন যে দলটায় সাউল ক্রেসপো এখনও থাকছেন, তো সাউল ক্রেসপো ইজ আ বক্স টু বক্স মিডফিল্ডার কাইন্ড অফ, বাট মোহাম্মদ রাশিদ কিন্তু বক্স টু বক্স মিডফিল্ডার নন। হি ক্যান প্লে অ্যাজ আ সিএম, বাট হি ইজ আইডিয়ালি আ ডিফেন্সিভ মিডফিল্ডার। তো তোমরা যদি ডিরেক্ট কম্প্যারিজন করতে চাও তাহলে এই প্লেয়ারটিকে আমরা অনেকটা আহমেদ জাহু, কার্ল ম্যাকিউয়ের মতন প্লেয়ারদের সাথে কম্প্যারিজন করতে পারি, হু ইজ নট আ প্রপার প্লে মেকার, বাট হি ইজ কাইন্ড অফ আ ডিপ লাইং প্লে মেকার, যে নিচ থেকে খেলাটা তৈরি করে, ডিফেন্সিভলি একজন ডিসরাপ্টারের রোল পালন করেন, যে খেলাটা নষ্ট করতে হবে মাঝমাঠে। ট্যাকেলস এই কারণে কিন্তু এই মোহাম্মদ রাশিদ প্লেয়ারটি খুব ভালো করেন, অ্যাগ্রেসিভ ট্যাকেলসও মাঝে মধ্যে যান, বল উইনিং ক্যাপাবিলিটিস খুব ভালো আছেন, ফিজিক্যালি হি ইজ কোয়াইট স্ট্রং। এবং যদি আমরা একটা মেজর পার্থক্য খোঁজার চেষ্টা করি বাকি যারা ডিফেন্সিভ মিডফিল্ডার্সরা খেলে গেছেন আইএসএলে, তার সাথে যদি আমরা ডিরেক্ট মোহাম্মদ রাশিদের কম্প্যারিজন আনি, তাহলে আমার কোথাও গিয়ে মনে হয় যে মোহাম্মদ রাশিদের মধ্যে সেই পোটেন্সিয়াল আছে টু বিকাম ওয়ান অফ দি গ্রেটেস্ট সিডিএমস ইন দ্য লিগ, বিকজ ওর সিভি কিন্তু সেটাই বলে। হি হ্যাজ আ ভেরি গুড গেম সেন্স, যেটা বলছিলাম, এবং সব থেকে বড় কথা ইজ আ ভেরি কাম ফুটবলার। ও কিন্তু মাঠে নেতৃত্ব দিতে পারে, এবং তাছাড়াও কখন প্রেস করতে হবে কোন প্লেয়ারকে, কোন সিচুয়েশনে হোল্ড ব্যাক করা উচিত, বিকজ আমরা ইস্ট বেঙ্গলের ডিফেন্সেও আমরা কিন্তু লাস্ট ইয়ারও দেখেছি, এবং তার আগেও বেশ কয়েকটা সিজনে দেখেছি যে প্লেয়ার্সরা খুব ইজিলি বল অ্যালাউ করতে থাকে ডি বক্সের মধ্যে, প্লেয়ার্স এগোচ্ছে তো ডিফেন্ডার্সরাও পেছোতে থাকছে, বাট কখন প্রেস করে ব্লক করতে হবে বলটাকে, বা কখন ক্লোজ ডাউন করতে হবে, এই পার্টিকুলার গেম সেন্সগুলো মিসিং ছিল ইন দেয়ার ডিএমস। বাট এইবার কিন্তু মোহাম্মদ রাশিদের এই সাইনিংটা সেটা পাল্টে দিতে পারে। এবং অনেস্টলি স্পিকিং যদি আমরা ভালো করে ইস্টবেঙ্গলের ডিফেন্সও দেখি বা মাঝমাঠও দেখি, দ্য লাস্ট আন্ডাররেটেড সিডিএম যিনি খেলে গেছেন আমার মনে হয় ইস্টবেঙ্গল জার্সিতে, তিনি হচ্ছেন মার্টি স্টাইনম্যান। মার্টি স্টাইনম্যানের পরে আমি জানি না যে তোমাদের কাদের খেলা ভালো লেগেছে, বাট মার্টি স্টাইনম্যানের পরে আমার মনে হয় কোথাও একটা গিয়ে যে মোহাম্মদ রাশিদ কুড বিকাম দ্য নেক্সট বিগ থিং, অর দ্য মিডফিল্ড ইঞ্জিন, দ্য মিডফিল্ড বস ফর দিস ইস্ট বেঙ্গল টিম। আরেকটা জিনিস যেটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে যে যেহেতু সিডিএম রোলে বেশি ভালো খেলে, সেই কারণে ধরা হচ্ছে যে আইদার আ 4-2-3-1 অর আ 4-3-3 ডিফেন্ড, যেখানে একটা সিডিএম এবং দুটো সিএম, এই কোনো একটা ফরমেশন নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল প্ল্যান করে উঠতে পারে আগামী মরশুমের জন্য। বাট মোহাম্মদ রাশিদ ইজ স্পেশালি ভেরি এফেক্টিভ ইন আ ডাবল পিভট রোল। তার পাশে যদি আর একটা সিডিএম দেওয়া যায়, যেটা হতে পারেন হয়তো সাউল ক্রেসপো, কিন্তু সাউল ক্রেসপোর কাছে একটু অপরচুনিটি থাকবে ওপরে উঠে খেলা,
যদি সেটা তিনি করতে পারেন, বিকজ আমি আগেও আলোচনা করেছি, গত মরশুমে আলোচনা করেছি যে সাউল ক্রেসপোকে একেবারে নিচে খেলালে কিন্তু চলবে না, ওকে একটু ফ্রিডম দিতে হবে, একটু ওপরে উঠে খেলতে হবে। ও যদি ওপরে উঠে খেলতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অ্যাটাকিং থ্রেট আরও বাড়বে। তো এই সিজনে কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা আছে, ইন কেস যদি তারা ডাবল পিভট রোলে যায় তাহলে মোহাম্মদ রাশিদ এবং সাউল ক্রেসপো, আমি এখনও ধরছি সাউল ক্রেসপো আগামী মরশুমে ইস্টবেঙ্গলই থাকছেন, বাট আই স্টিল থিঙ্ক যে ইস্টবেঙ্গল তাকে অফলোড করার চেষ্টা করতে পারবে কিনা এটা বলাটা এই মুহূর্তে মুশকিল, বাট চেষ্টা তারা করছে। তো যদি তারা সেটাতে সফল হয় তাহলে আর নতুন বিদেশির জায়গা আসছে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে ডাবল পিভট রোলে আমরা সাউল ক্রেসপো এবং মোহাম্মদ রাশিদকে একসাথে দেখতে পারি। তাহলে সেখানে কিন্তু সাউল ক্রেসপোর কাছে একটা ফ্রিডম থাকবে ওপরে উঠে খেলার, সেখানে মোহাম্মদ রাশিদ পুরো মিডফিল্ড পিভট রোলটা পালন করবেন, এবং স্পেশালি তার সাইডে যে ফুল ব্যাকস আছে, মোহাম্মদ রাশিদের কিন্তু একটা টেন্ডেন্সি আছে, হি লাইকস টু প্লে উইথ হিজ ফুল ব্যাকস, এবং খেলাটাকে ডিফেন্স থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে ও সিএমসকে যেরকমভাবে ইউজ করে ও ফুল ব্যাকসদেরকেও কিন্তু ইকুয়ালি অতটাই অ্যাক্টিভ রাখে ইন দ্যাট প্লে মেকিং প্রসেস, যেখান থেকে নিচ থেকে খেলা তৈরি হচ্ছে। তো সেই কারণে এই বছর তোমরা যদি ভালো করে দেখো, জয় গুপ্তার সাইনিংটা কিন্তু একটা বড় এক্সাম্পল, বিকজ জয় গুপ্তা ইজ গুড উইথ দ্য বল, ভালো বল নিয়ে ওঠার ক্ষমতা রাখে, ওভারল্যাপিং রানস নেয়, আর মোহাম্মদ রাশিদ পার্টিকুলারলি কিন্তু খুব ভালো কাজ করেন এরকম অ্যাটাকিং মাইন্ডেড ফুল ব্যাকসদের সাথে যারা ওভারল্যাপিং রানস নেন। সো দিস কুড বি সামথিং টু লুক ফরওয়ার্ড টু। তো এগুলো মোটামুটি কিছু স্ট্রেংথস আমার চোখে পড়েছে মোহাম্মদ রাশিদের। যদি আমরা উইকনেসেসের কথা বলি তাহলে দেখো এই একটা পার্টিকুলার জায়গা কিন্তু আমি ওপেন এন্ডেড রাখছি, বিকজ অ্যাজ সাচ যদি আমরা প্লেয়ারটার কথা বলি তাহলে যেহেতু ডিফেন্সিভ মাইন্ডেড প্লেয়ার, তো ডেফিনেটলি অ্যাটাকিং প্রাওয়েসটা কম, উপরে উঠে খেলার অভিজ্ঞতা কম, তো ন্যাচারালি ওকে আমরা বেশি উপরে উঠতেও দেখবো না, তো অ্যাটাকিং থ্রেট কম থাকবে, এগুলো জানা জিনিস, এগুলো খুব বেসিক ফুটবলিং বুদ্ধি। বাট যেহেতু তিনি প্রথমবারের জন্য ভারতে আসছেন, এখানে এসে কতটা মানিয়ে নেবেন, তার নতুন টিমমেটদের সাথে কতটা মানিয়ে নেবেন, বিকজ অনেস্টলি স্পিকিং ইন্ডোনেশিয়ার লিগেও কিন্তু যেরকম ভাবে ফুটবল খেলা হয়, যেই টেম্পোতে ফুটবল খেলা হয়, সেটার সাথেও কিন্তু ভারতীয় ফুটবলের একটা বড় পার্থক্য আছে বলে আমি মনে করি। তো সেই কারণে এই টেম্পোর সাথে এই কন্ডিশনসে তিনি কতটা মানিয়ে নেবেন এটা এখনও ইন কোয়েশ্চেন মার্ক থাকছে, এবং সেই কারণে এই প্রি সিজন এখন থেকে ইস্টবেঙ্গল যেহেতু স্টার্ট করে দিচ্ছে, এবং যেহেতু সিজনটাও বেশ পিছিয়ে যাচ্ছে, আইএসএল এখনও অনেক দেরি, তো এটা কিন্তু সাহায্য করবে এই বিদেশিদের আমার মনে হয় টু গেট অ্যাডজাস্টেড টু দ্য ক্লাইমেট, ম্যাচ ফিটনেস ভালো জায়গায় যেতে পারে, ম্যাচ শার্পনেস ভালো জায়গায় যেতে পারে, এবং এটা ইন দ্য লং রান উইল হেল্প ইস্ট বেঙ্গল। তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ডিসিশন যে ইস্ট বেঙ্গল এত তাড়াতাড়ি পুরো টিমকে নিয়ে চলে আসছে কলকাতায়, অ্যান্ড এটা একটা মানে এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে বাকি আইএসএল ক্লাবসদের জন্য যে ইস্ট বেঙ্গল কিন্তু থেমে নেই, তারা বসে নেই, তারা কিন্তু যথেষ্ট রকমভাবে তৈরি হচ্ছে নেক্সট ইয়ারের জন্য বা নেক্সট সিজনের জন্য বেসিক্যালি। সো দিস ইজ আ ভেরি ভেরি গুড এক্সাম্পল অফ আ ওয়েল রানড ক্লাব। এবার মোহনবাগানও শুনছি যে নেক্সট মান্থ থেকেই প্রি সিজন স্টার্ট করে দিচ্ছে। কালকে খেল নামের তরফ থেকে বোধহয় লাইভে বলা হচ্ছিল যে মোহনবাগানও অলরেডি প্ল্যান করছে অগস্ট মাস থেকে এইবারের প্রি সিজন স্টার্ট করার, উইচ ইজ অ্যাগেন গুড। বাট এটাই বলছি বাকি আইএসএল ক্লাবসরা যেখানে অলরেডি তারা অপারেশনস বন্ধ করে দিয়েছে, কিছু কিছু জায়গা থেকে শুনছি যে তারা স্যালারিজ বন্ধ করে দেবে বেশ কয়েকজন স্টাফসদের স্টার্টিং অগস্ট। তো এটাই ডিফারেন্স একটা ক্লাব আর একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে। সো দ্যাট ইজ ওয়াই ইস্ট বেঙ্গল মোহনবাগান উইল বি সেফ ফর হান্ড্রেডস অ্যান্ড হান্ড্রেডস অফ ইয়ার্স টু কাম, অ্যান্ড দ্যাট ইজ দ্য লেগেসি। ইস্টবেঙ্গল মোহনবাগান সবাই হতে পারে না, সো দ্যাট ইজ গুড নিউজ। বাট যেটা বললাম মোহাম্মদ রাশিদের উইকনেসেস কিন্তু সেরকমভাবে মানে দেখো উইকনেস না ওরকমভাবে বলা যায় না, উইকনেস যে কোনো দিন যে কোনো মানুষের তার যে স্ট্রেংথস সেটাও উইকনেস হয়ে যেতে পারে। একটা স্ট্রাইকার যে ফিনিশিংয়ের জন্যে তাকে লোকে চেনে, সেই স্ট্রাইকারটা একদিন মানে ফিনিশ করতেই পারছে না হয়তো, সো অন দেয়ার ওয়ার্স্ট ডে এভরিথিং ইজ আ উইকনেস ফর আ পার্টিকুলার প্লেয়ার। তো আমার কোথাও একটা গিয়ে মনে হয় উইকনেসেসের থেকেও বেশি এই সেগমেন্টটাকে চ্যালেঞ্জেস বলা উচিত, যে মোহাম্মদ রাশিদ কী কী চ্যালেঞ্জেস ফেস করবেন ইস্ট বেঙ্গলে এসে, বিকজ ইটস আ কমপ্লিটলি ডিফারেন্ট ফুটবলিং ল্যান্ডস্কেপ। তো এখানে মানিয়ে নিতে মোহাম্মদ রাশিদের একটু হলেও সময় লাগতে পারে। বাট যদি আমরা ট্যাকটিক্যালি কথা বলি তাহলে স্টিল আই বিলিভ মোহাম্মদ রাশিদের জন্য 4-2-3-1 ইজ গোয়িং টু বি দি আইডিয়াল ফরমেশন। এবং ইস্ট বেঙ্গল যে এতদিন ধরে মাঝ মাঠে একটা ওয়ারিয়র খুঁজছিল, এমন একটা প্লেয়ার যে বিপক্ষ দলের পাস কাটতে পারবে, ইন্টারসেপ্ট করতে পারবে, সেই কাজ রাশিদ কিন্তু পারেন, তিনি সেই কাজ করে এসেছেন, এবং তিনি যে ক্লাবস থেকে আসছেন সেখানেও তিনি বেশ মানে ওয়েল নোন, ওয়েল লাভড, এবং সেই কারণে মোহাম্মদ রাশিদের এই সাইনিংটা ইজ আ বিগ সাইনিং ফর দ্য ক্লাব, বিকজ এইসব ক্লাব থেকে প্লেয়ার বার করা ইজ ডিফিকাল্ট। এরা সচরাচর কিন্তু পারসিভ বা এইসব ক্লাবস ছেড়ে আসতে চায় না, বাট ইস্ট বেঙ্গল হ্যাজ ডান দ্যাট। তো ডেফিনেটলি সামথিং হ্যাজ টেম্পটেড মোহাম্মদ রাশিদ উইথ দিস প্রজেক্ট, এবং এই সাইনিংটা ইস্ট বেঙ্গলকে সাহায্য করবেই বলে আমি মনে করি। এবং যেখানে ইস্ট বেঙ্গল মানে একটা স্টেবিলিটি খুঁজছিল মাঝমাঠে, সেখানে মোহাম্মদ রাশিদের পাশে যদি সাউল ক্রেসপোর মতন একজন প্লেয়ার বা যে কোনো ভালো মাঝমাঠের ইন্ডিয়ান প্লেয়ার যে একটা মানে বক্স টু বক্স রোল পালন করতে পারবে এবং ইকুয়ালি সাপোর্টও দিতে পারবে রাশিদকে, যদি সেরকমভাবে এক ডাবল পিভট রোলে অস্কার ব্রুজা তার দলকে সেট আপ করতে পারে, দেন মোহাম্মদ রাশিদ কুড বিকাম দ্য স্পাইন অফ দিস টিম। মানে লিটারালি হি উড বি দ্য ব্রিজ বিটুইন ডিফেন্স অ্যান্ড অ্যাটাক।
মোহাম্মদ রাশিদ উড বি আ ভেরি ভেরি কি প্লেয়ার ইন দিস ইস্ট বেঙ্গল লাইন আপ, এবং সেই কারণেই আমারও মনে হয় কোথাও একটা গিয়ে যে সমর্থকরাও ভীষণ রকম পজিটিভ এই সাইনিংটাকে নিয়ে, এবং তারাও ভীষণ আশাবাদী যে মোহাম্মদ রাশিদ ইস্ট বেঙ্গলের মাঝমাঠের সমস্যাকে দূর করতে পারেন। তো দেখা যাক যে এই আগামী মরশুমটা মোহাম্মদ রাশিদের জন্য কেমন যায়, কীরকম যায় ইস্ট বেঙ্গলের জন্য। লাল হলুদ সমর্থকরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে তোমাদের কীরকম লাগলো এই সাইনিংটা, তোমরা কীরকমভাবে দেখছো, তোমাদের কি মনে হয় মোহাম্মদ রাশিদের কোন ফ্যাক্টরসগুলো কাজে আসবে, কীরকমভাবে তিনি ইস্ট বেঙ্গল দলকে সাহায্য করবেন, এগুলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আপাতত আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।